এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের বিষয় পায়ুপথে ক্যান্সার। আমরা এই বিষয়ে আমাদের আজকের অতিথির কাছ থেকে বিস্তারিত জেনে নেব। স্যার, আমরা বিরতিতে যাবার আগে পায়ুপথে ক্যান্সারের চিকিৎসার ব্যাপারে কথা বলছিলাম। আপনি বলছিলেন যে সেকেন্ড স্টেজ থেকে অপারেশন, তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপি, বিভিন্ন রকমের চিকিৎসা স্টেজ অনুসারে হতে পারে। পেশেন্টদের মধ্যে একটা ভীতি কাজ করে যে ক্যান্সার হলে পরে ছুরি কাঁচি লাগানো, এটা লাগালে পরে ক্যান্সার আরো ছড়িয়ে পড়তে পারে। এটা কি ভুল ধারণা, বা স্যার এটা ব্যাপারে কি বলেন? প্রায় করে, এবং বিশেষ করে রোগীর আত্মীয় স্বজনের মধ্যে যারা বেশি বোদ্ধা আছে, অনেকেই না বুঝে হয়তো ভালোবাসেই বলেন যে ক্যান্সার অপারেশন করে টাচ করলে তো ছড়িয়ে যাবে, এটা আরো খারাপ হয়ে যাবে। তা আমরা বলে যে পৃথিবীর কোন জায়গায় আছে যে ক্যান্সার অপারেশন না করে রাখা, এটা তো লোকের সাধারণ ধারণা, তাই না? কিন্তু পৃথিবীর সব জায়গায়, শরীরের যে কোনো জায়গায় ক্যান্সার হলে প্রথম চিকিৎসাই অপারেশন করে ফেলে দিতে হবে। এই 99% ক্ষেত্রে অপারেশন করলে ছড়িয়ে যাবে, এটা ভুল ধারণা। তবে একটি কারণে এটা হয়তো বলে, আমার যা মনে হয় সেটা হলো ক্যান্সার রোগীরা আমাদের কাছে আসার আগে 1.5-2 বছর পরে আসেন। বিভিন্ন কারণে পেটের ভিতরে ক্যান্সার টের পান নেই, টের পাওয়ার পরে মনে করছেন আমাশা হয়েছে, রক্ত আমাশা হয়েছে, পাইলস হয়েছে, এইসব বিভিন্ন কারণে। আবার যে মহিলা হয় সে তো নেগলেক্টেড, তাকে তার কে শহরে নিয়ে যাবে ডাক্তার কাছে চিকিৎসার জন্য, কে এত খরচ দেবে? পুরুষেরা যদি হয় তাহলে আর্থিক সোর্স কোথায়, বড় ধরনের টাকা লাগছে, তাহলে বিভিন্ন কারণে সময় বেশি লাগছে। সময় বেশি লাগার পরে সে যখন আমাদের কাছে এসে হাজির হচ্ছে, আমরা ঠিক মেপে চেপে দেখে 1.5 বছর পরে এসছে, অনেকে 2 বছর পরে আসে। আসার পর তাহলে কি হলো, সে কিন্তু অলরেডি ক্যান্সার বৃদ্ধি পেয়ে অনেক দূর ছড়িয়ে গেছে, শরীরের ভিতরে, রক্তের ভিতরে, রেকটামে হলে তল পেটে ছড়িয়ে গেছে, ইউরিনারি ব্লাডারে, পেশাবের থলিতে। মহিলা যদি হয়, আমরা ঢাকা শহরের মহিলা দেখেছি যার রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা হয়েছে। রেকটাম, পায়খানার রাস্তা এবং ভ্যাজাইনা, বাচ্চা হওয়ার রাস্তা একই জায়গায় থাকে। রেকটামের ক্যান্সার পায়খানা রাস্তার ভিতর থেকে ভ্যাজাইনাতে বাচ্চা হওয়ার রাস্তার ভিতরে ঢুকে গিয়েছে এবং পায়খানা বাচ্চা হওয়ার রাস্তা দিয়ে বেরিয়ে আসছে। এই ঢাকা শহরের রোগীকে আমরা দেখেছি। সম্পূর্ণভাবে সচেতনতা। এখন হলো কি, এই সিরিয়াস রোগী যারা এত কিছু হয়ে গেছে, এরপরে অপারেশনের পরে দেখা গেল সে 9 মাস পরে মারা গেল, আল্লাহ না করুক, 1 বছর পরে মারা গেল, 1.5 বছর পরে, বা কোনো কারণে অপারেশন কাছাকাছি মারা গেল, তখন লোকের মধ্যে একটা ধারণা হয় কি যে এই অপারেশন করে রোগীরা মেরে ফেলা, 50 বছর বেঁচে ছিল, এই অপারেশন করে 9 মাস পরে মারা গেল। কিন্তু আসলে ঘটনা হলো ক্যান্সার হওয়ার সাথে সাথে, বোঝার সাথে সাথে আসতে হবে পৃথিবীর সব জায়গার নিয়ম। 1.5 বছর 2 বছর পর আসলে ক্যান্সার পেশাবের থলিতে চলে গেছে, লিম্ফ নোডে চলে গেছে, পেটের ভিতরে পানি এসছে, লিভারে চলে গেছে, রোগীরা তো এত কিছু বোঝে না। হ্যাঁ, তো সেই সময় তাকে অপারেশন করে বাঁচাবো কেমন করে? হ্যাঁ, তারপরে কথা হচ্ছে যে বইয়ে বলা আছে রেকটাম বা পায়খানাস্তর ক্যান্সার যদি ডাক্তার মনে করে আর 2 মাস 3 মাসও বেঁচে থাকবে, তবুও তাকে অপারেশন করে ক্যান্সারটা ফেলে দিতে হবে। কারণ টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি অফ লাইফ এই জন্য, যার পায়খানাস্থ ক্যান্সার সে মারাত্মক ব্যথায় ভোগে, সারা রাত ঘুমাতে পারে না, দিনের মধ্যে 100 বার টয়লেটে যায় আসে, যায় আসে, যায় আসে, প্রচন্ড রেকটামে ব্যথা হয়, টেনেসমাস হয়, তাহলে তার জীবন সে আত্মহত্যা করতে চায় অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে পেট কেটে পায়খানাস্থ ক্যান্সার আশেপাশে যদি ফেলে দেয়, তাহলে কিন্তু সে আরামে ঘুমাতে পারছে। সে কতদিন বেঁচে থাকবে একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন হলো তার কোয়ালিটি অফ লাইফ, তাকে শান্তি দেওয়া, উন্নত করার জন্যই এই অপারেশনের ব্যবস্থা, তাকে শান্তি দেওয়ার জন্য একটা অপারেশন। এগুলো অনেকে বোঝে না যে কেন অপারেশনটা করছে। আমি বলি যে অপারেশন করে পৃথিবীর কাউকে তো সারা জীবন বাঁচায় রাখা যাবে না, কেন অপারেশন করছে? তবে হ্যাঁ, আবার সেই একই কথা, যদি সময় মতো আসেন তাহলে কিন্তু 100 ইয়ার্স বেঁচে থাকবে সে। সময় মতো চিকিৎসা আসলে পায়ুপথের ক্যান্সারের সবচেয়ে বড় ওষুধ বলা যায়। তারপরে স্টেজ অনুসারে বিভিন্ন রকম চিকিৎসা হবে। রোগীরা যে একটা ভয় পায় আমাদের কাছে, সেটা হলো পেট কেটে আমরা ক্যান্সারটা নিয়ে আসি। ক্যান্সারটা পাইপের মধ্যে হয়, কোলন অথবা রেকটাম, যেখানেই হোক। সেই কোলনে যখন ক্যান্সারটা হয় বা রেকটামে কেটে নিয়ে আসার পরে মলদারটা অনেক সময় থাকে না, কারণ মলদারের অংশটা ক্যান্সারে ঢুকে গিয়েছে, ক্যান্সার মলদারের ভিতরে ঢুকে গিয়েছে। তখন আমরা কি করি, মলদার সহ রেকটাম সহ সব ফেলে দিলাম, তাহলে সেগুলো পায়খানা করবে কোথা থেকে? তখন পেটের বাম দিকে, নাভির বাম পাশে পায়খানা একটা আলাদা লাইন করতে হয়, কেন পায়খানা তো তার বেরোতে জায়গা নেই। তখন আমরা কলোস্টমি ব্যাগ করি, এখানে পায়খানা লাইন এখানে থাকে। এটাও খুব ভয়াবহ কিছু না, প্রথম দিকে রোগীর 1-2 মাস খারাপ লাগে, এরপর 2 মাস পরে রোগীকে আমরা জিজ্ঞেস করি যে আপনার এই যে পেটে ব্যাগ লাগিয়েছে এটা কতটা খারাপ লাগছে। সে বলে স্যার প্রথম দিকে খুবই খারাপ লাগতো, এখন আমি টেরি পাই না যে এটা এখানে আছে। তার ম্যানেজমেন্টের নিয়ম কানুন আছে, আমরা তাকে বুঝিয়ে বললে সে বোঝে। আর অত্যাধুনিক পদ্ধতি 2096-7 থেকে আমি বাংলাদেশে শুরু করেছি, সেটা হলো স্ট্যাপলিং যন্ত্র আছে, মেশিন আছে। মেশিনের সাহায্যে পেট কেটে ক্যান্সার কেটে ফেলে দিয়ে আবার কোলন তো পাইপ, এটা মলদারের সাথে নিয়ে মেশিনের সাহায্যে জোড়া দিতে হয়। জোড়া দেওয়া যদি আমরা সাকসেসফুল হই, তাহলে পায়খানাস্থ তার রক্ষা পেল। স্যার, এই স্ট্যাপলিং এর সাফল্যতার হার কেমন? স্ট্যাপলিং এর সাফল্যতা 65-70%।
আচ্ছা অর্থাৎ আমার কাছে যে রোগী আসে, আমি তো প্রায় 650 বা 600 650 অপারেশন করেছি মাসে, 15-20টা অপারেশন আমার 15টার মতো হয় ক্যান্সার। আচ্ছা এবং তাদের ওই যে মানে মলদাটাকে রেখে আমরা আনতে পারি 100 জনের মধ্যে 60 বা 70 জনের, আর বাকি 30 জনের কিন্তু পেটে ব্যাগ লাগাতে হবে। কি জন্য? যে পেট কেটে যখন ক্যান্সার দেখে যে মলদারের ভিতরে ঢুকে গেছে, যে অংশটা আমরা রেখে দেবো যেটাতে পায়খানা করবে, সেই জায়গায় যদি ক্যান্সার থাকে তাহলে তো আমার কোনো অপারেশন হলো না, কারণ তার শরীরে যদি ক্যান্সার থেকে যায় সেটা কোনো অপারেশন হবে না। ক্যান্সার ফেলে দিয়ে যদি মলদার আমরা রক্ষা করতে পারি তবেই পায়খানা রাস্তা তার থাকবে। এবং ওই তাহলে মেশিনের আপনার দাম, প্রথম লক্ষ্যই হবে ক্যান্সারের জায়গাটুকু ফেলে দেওয়া। দুটো মেশিনের কিন্তু অনেক স্যার, দাম আছে। আপনি আরেকটা কথা বলছিলেন এই আজকে অনুষ্ঠানের শুরুতে যে ক্যান্সারের পেশেন্টটা দেখা যায় ক্যান্সারের শুরুতে আসে না, কয়েকদিন পরে আসে, সেজন্য বিভিন্ন চিকিৎসাটাও কারণে অনেক বিলম্বিত হয় এবং বিলম্বিত চিকিৎসার হয়। সাফল্যও সেজন্য আসে না তেমন একটা। অবশ্যই, হ্যাঁ। পুরোটাই আপনি বলছিলেন যে জনসচেতনতার অভাব, এবং আপনি জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি বই লিখেছেন হ্যাঁ। যেটা হচ্ছে পাইলস, কোষ্ঠকাঠিন্য, আমাশয় এবং ক্যান্সার। ক্যান্সার, এই- জি স্যার, স্যার এই বইয়ের ভেতরে যে বিষয়গুলো আছে এটার ব্যাপারে যদি আপনি বিস্তারিত বলতেন একটু। এটার ভিতরে আমাদের কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, আমাশা, ক্যান্সার, ফিস্টুলা, পাইলস, মলদ্বারে এবং কোলন, পেটের ভিতরে বৃহদন্ত্র এবং পায়খানা রাস্তার রেকটামে যে অপারেশন, যে সমস্ত রোগ হয় সেই সব এখানে বলা আছে। আমি জনগণের জন্য এটা লিখেছি, কোনো ডাক্তারের জন্য নয়। বাট এইটা হাজার হাজার কপি বাংলাদেশে বিভিন্ন লাইব্রেরিতে আছে, বিভিন্ন লোকের সংরক্ষণে আছে, বিভিন্ন রোগীরা পড়ে মুখস্থ করে ফেলেছে। অনেক রোগী বলে স্যার আমি এটার হাফেজ হয়ে গেছি, কোরআন হাফেজের মতো মুখস্থ করে ফেলেছি। তো আমার মনে হয় এবং সবাই ভাষার প্রশংসা করেছে যে জনগণের জন্য ভাষা, সেই কারণে আমি মনে করি জনসচেতনতার জন্য যেভাবে হাজার হাজার করে বিক্রি হয়েছে, এটা যদি সংগ্রহ হয়ে সবাই রাখে তার যে কোনো সময় দেখে নিলে কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার চেয়ে একটা আগেই নিজে অনেক কিছু বুঝে যায়। এবং ক্যান্সার আগে আসলে যে ভালো হয় সেটা একটি পেশেন্ট আমার মনে আছে, আজ থেকে প্রায় 14 বছর আগে, না 13-14 বছর আগে আমি অপারেশন করেছি ব্রাহ্মণবাড়িয়ার। 27 বছর বয়সের একটা মেয়ে, সেই মেয়েটির ক্যান্সার অপারেশন করে পায়খানা রাস্তার ব্যাগ লাগিয়ে দিয়েছি পেটে, পায়খানা রাস্তা হচ্ছে পেটে পায়খানা রাস্তা নেই তার। সেই অবস্থায় 3-4 বছর পরে সেই মেয়েটি প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা আবার সিজারিয়ান করে তার বাচ্চা হয়েছে, ছেলে। এরপরে প্রতি 1-2 বছর পর সেই মেয়ে আমার কাছে আসতো, এসে দেখাতো স্যার আমার ছেলের 2 বছর বয়স, আবার দেখাতো আমার ছেলের 4 বছর বয়স, 7 বছর ছেলের বয়স হওয়া পর্যন্ত আমার কাছে এসছে। মানে ঢাকায় এলেই বেড়া যায়, স্যার আমার এই দেখেন আমার ছেলে, আমি বেঁচে আছি, এই 7 বছর বয়স ছেলে। মানে সে খুব চিকিৎসা করে গর্বিত। এতদিন পর্যন্ত পেশেন্ট বেঁচে থাকতে হ্যাঁ পারে। বেঁচে আছে, সে সারা জীবন বেঁচে থাকবে। তার ক্যান্সার, সে যেহেতু সময় মতো এসেছিল। আচ্ছা। এরকম অসংখ্য রোগী আমাদের আছে।